ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশন শুরু হয়েছে। এর আগে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে বিএফএর সাইট লাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এই বৈঠক হয়। পরে চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হেন হুয়া ইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে খাদ্য ও কৃষি সংস্কার মহাপরিচালক কু দুং ইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। We must lay the foundation for a new civilization, a self-preserving and self-reinforcing society. We must create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Our economy should focus on social business, which is increasingly regarded as to chart the future of business, where innovation, purpose, and responsibility converge. Boao Forum and other similar initiatives in Asia should enhance collaboration of youth and entrepreneurs, and particularly youth entrepreneurs, to make Asia a better place for our generations to come. As I mentioned, always, every young person should grow up as a 3-0 person, with zero net carbon emissions, zero wealth concentration, and zero unemployment through entrepreneurship and social business. স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এ শুভেচ্ছা জানান। বলেন, পরবর্তী এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি আত্মবিশ্বাসী যে দুদেশের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যাবে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করা সম্ভব হবে। টিকিটে ট্রেনে যাত্রার চতুর্থ দিন আজ। গত 17 মার্চ যারা টিকিট কিনেছেন আজ ট্রেনে যাত্রা করছেন। এবারে ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে। আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারে ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী 9টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারে ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরে বিভিন্ন স্থানে যানজট ও ভোগান্তির শঙ্কা রয়েছে। এ মহাসড়কে চলাচল করা দূরপাল্লার পরিবহনের চালক, যাত্রী ও স্থানীয়রা বলছেন, খানাখন্দ তেমন না থাকলেও রাস্তার দুই পাশ দখল করে অবৈধ দোকানপাট, বাজার, অবৈধ পার্কিং ও ইজি বাইকের আধিপত্যের কারণে আসন্ন ঈদযাত্রায় এই দুই ঘরমুখ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। গাজীপুর থেকে চঞ্চল খানের তথ্যচিত্রে বিশেষ রিপোর্ট। দেশের সড়কপথগুলোর মধ্যে ঢাকা উত্তরবঙ্গ সবচেয়ে ব্যস্ততম পথ। এ পথে যাত্রীর চাপ বরাবরই বেশি থাকে। একই সাথে থাকে ঈদযাত্রায় চরম ভোগান্তিও। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল এই দুই মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্টে এবারেও ঈদযাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। চরম ভোগান্তি পোহাতে হতে পারে ঘরমুখ মানুষদের। অসম্পূর্ণ বিআরটি লেন, নিয়ন্ত্রণহীন ইজি বাইক, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ, আইনশৃঙ্খলার বিপর্যয় নিয়ে ঈদযাত্রায় শঙ্কা প্রকাশ করেছেন পরিবহনের চালক, যাত্রী ও স্থানীয়রা। ঈদ আসলে আরো প্রচুর জাম হবে। এখন যে জাম আমি দেখতেছি গাজীপুরে আমার অনেক কষ্ট হতে আসছে। জাম জট তো আছেই ভাই, কোয়া লাগবে না, জাম জট তো আছেই। মেন স্টপেজ যেগুলো আছে গাজীপুরা, বুটবাজার, বড়বাড়ি বা বিভিন্ন স্টপেজগুলো, ওগুলাতে অটো জ্যাম লাগায় সবসময়। যানজট কম এই অটোর কারণে বাসের অসুবিধা, প্রাইভেট কারের অসুবিধা,
আমাদের মোটর মহাসড়কের উন্নয়ন কাজ অব্যবস্থাপনার ভোগান্তির কারণ হলেও টানা ৯ দিনের লম্বা ছুটি থাকায় ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা অনেকের। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিআরটির কর্মকর্তা। এই রাস্তাগুলোর কারণে যানজট স্লো হয়, কিছু টুকিটাকি কাজ করার ব্যবস্থা আছে। সড়ক জনপথ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন তারা এই কাজগুলো করে দিবে বলেছে। এই কাজগুলো করার কারণে আমরা চিন্তা করবো যে যেই স্পিডে গাড়িগুলো যাওয়ার কথা স্পিডটা কমবে না, গাড়িগুলো স্মুথলি যাবে, যানজটের সৃষ্টি হবে। ঈদযাত্রায় মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করে কাজ করবে পুলিশ। তবে ঢাকা টাঙ্গাইলের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাচ্ছন্দ্যে যানবাহন চলাচলে বাধা হতে পারে বন্ধ ফুটওভার ব্রিজগুলো। এখন এই রাস্তাটা যখন পারাপার হয়, একটা রাস্তা একটা মানুষ পারাপার হয়, তখন একটা গাড়ি ব্রেক করে, একটা গাড়ি যখন ব্রেক করে তার কিউমুলেটিভ ইফেক্ট কিন্তু পিছনের গাড়ির উপর পড়ে যায়। এখন রাস্তাগুলো আস্তে আস্তে মানুষ রাস্তার মধ্যে গাড়িগুলো যানজট তৈরি হয়ে যায়। যাত্রার পুরো পথেই নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি ঘরমুখী মানুষের। এবারের ঈদযাত্রায় যত্রতত্র গাড়ি পার্কিং, বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজ, গার্মেন্টস ফ্যাক্টরির আন্দোলন এবং অস্থায়ী বাজার অনেকটাই ভোগাতে পারে এবার ঈদযাত্রায় ঘরমুখী মানুষের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন দীর্ঘমেয়াদী ঈদের ছুটি হওয়ায় অনেকটাই ভোগান্তি কম হবে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। মহাসড়কে বেশি দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার ও মোটরসাইকেল। এখনও পুরোদমে শুরু হয়নি ঘরমুখী মানুষের ঈদযাত্রা। তবে বাসের চাপ না থাকলেও উত্তরের এই মহাসড়কে বাড়তে শুরু করেছে ব্যক্তিগত গাড়ির চাপ। অফিস আদালত ছুটি হলেও পুরোদমে ঈদযাত্রা শুরু হবে। হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রফ বলেন, মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, তবে বাস ট্রাকের চেয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেল চোখে পড়ছে বেশি। ঘনিয়ে আসছে ঈদের সময়। প্রিয়জনদের জন্য সাধ্যের মধ্যে সেরা উপহার বেছে নিতে ক্রেতা সমাগম বাড়ছে বরিশাল বাকেরগঞ্জের বিপণী বিতানগুলোতে। প্রতিবারের মতো এবারও রয়েছে পোশাকে নতুনত্ব। ভিড় এড়াতে আগে ভাগেই কেনাকাটা সেরেছেন অনেকেই। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের বাকেরগঞ্জে জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদ উল ফিতর সামনে রেখে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোডে বিভিন্ন শপিং কমপ্লেক্স, দোকানপাটে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। পুরুষের তুলনায় নারী শিশুদের বেশি দেখা মিলছে কেনাকাটা করতে। সবার আগে পোশাকের দোকানেই পছন্দের জামা কাপড় কিনতে ভিড় ক্রেতাদের। পুরুষের বিশেষ কোনো পোশাকের চাহিদা না থাকলেও মহিলাদের রয়েছে পছন্দসই বিভিন্ন নাম ও ব্র্যান্ডের চাহিদা। এবছর ভারতীয় পোশাক কম থাকায় পাকিস্তানি 3 পিসের কদর বেড়েছে, যদিও তুলনামূলক দাম একটু বেশি বলছেন ক্রেতারা। ফার্স্ট আসছি, এখন তো জানি না কি কিনতে পারি, এই তো দেখতেছি। দামে অন্য দোকান থেকে দোকানে ফিক্সড, তো মোটামুটি স্বাভাবিক। গত বছরে ছাড়া এবছরে একটু দাম বেশি। ভালোই, ঈদ উপলক্ষে তো দাম থাকবে। মেহেদি, টাইস, ব্যাগ, চুড়ি বেচা বিক্রি বর্তমানে আগের চেয়ে অতটা বেশি না, সেম ক্যাটাগরি আছে। পাকিস্তানি কাপড়টা একটু বেশি চাই, ইন্ডিয়ান কাপড়টা ওরা আইলে ওটা পছন্দ করে না। পাকিস্তান বাংলা কাপড়ের উপরে বেশ জোর দিয়েছে কাস্টমার। ভালো মালের দাম একটু বেশি হয়। এখন বিভিন্ন রকমের কাপড় আছে, বিভিন্ন রকম মার্কেটে কাপড় পাওয়া যায়। যাদের একটু সামর্থ্য কম তারা এখানেই বেশি নেয়। জুতা, কসমেটিক্স ও প্রসাধনীও কেনা হচ্ছে চাহিদা মতো। ব্যবসায়ীদের দাবি অন্যান্য বারের তুলনায় বিক্রি কিছুটা কম। দিনের বেলায় সকাল সন্ধ্যা ভিড় থাকলেও সন্ধ্যার পর ক্রেতাশূন্য হয়ে পড়ে দোকানপাট। অনেকের দাবি চুরি ছিনতাইয়ের ভয়ে দিনেই কেনাকাটা সারছে তারা। পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ টহলে রয়েছে, জানিয়েছে স্থানীয় পুলিশ। চুরি ছিনতাই বা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বলে যে কথাগুলো প্রচার করা হচ্ছে, এগুলো একেবারেই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। আমরা নিয়মিতভাবে ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইলিয়াস কমল, মাই টিভি। পানি আর মাছ ভর্তি তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। এই মাছই মোল্লারের হাকঢাক, জেলেদের মাছ ধরার ব্যস্ততাও নেই। জমি জেগে উঠলেও সেচের অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। পানির অভাবে তিস্তা পাড়ে দেখা দিয়েছে কৃষকের মাঝে হাহাকার। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বর্ষা মৌসুমে যে তিস্তা নদী প্রতি বছর প্রমত্তা রূপে আবির্ভূত হয়, তারই বুকে এখন শুধু ধুধু বালুচর। কোথাও হাঁটু পানি, কোথাও আবার তাও নেই। যার করাল গ্রাসে মানুষ ভিটেমাটি হারায়, সেই নদী এখন শুকিয়ে যেন মৃতপ্রায়।
নেই নৌকা চলাচল, মানুষজন হেঁটেই পাড়ি দিচ্ছে এই বিশাল নদী। তিস্তার এই শুষ্ক রূপ দেখে মনে হবে এটি যেন একটি মরুভূমির দেশ। তিস্তার করুণ অবস্থা কৃষি, মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য ভয়াবহ সংকেত বলছেন স্থানীয়রা। আমাদের উত্তরবঙ্গের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের নদী খনন, তিস্তা খনন করা। আমার পানির দরকার, এখন তোমরা পানি দেন না, আর যখন পানির দরকার নাই, ঘর বাড়ি ডুবি যায়, তখন তোমরা দেন পানি ছাড়ি। নদীকেন্দ্রিক পেশাজীবী জেলেরা পড়েছেন বিপাকে। নদীতে পানি থাকলে মাছ ধরে সংসার চালালেও এখন তাদের অনেকেই বদল করেছেন নিজেদের পেশা। দ্রুত সমস্যা সমাধানে নদী খনন সহ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি নদী পারের মানুষের। পানি লাগবে, নদীটা খনন করলে পানিটা থাকলে একটু ভালো হতো, কৃষিদের জন্য, আমাদের জন্য উপকার। এই যে নদীটা খনন করলে তাহলে মনে করো নদীটা গভীর হবো, নদী ভাঙবে না, আবাদও ঠিক হবো, চলাফেরা ঠিক মতো। তিস্তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আশার বাণী শোনালেন এই কর্মকর্তা। তিস্তা মহাপরিকল্পনা যখন বাস্তবায়ন হবে, এগুলো অ্যাডজাস্ট করা হবে এবং আশা করি যে তিস্তা মহাপরিকল্পনা যখন পানি নাব্যতা বৃদ্ধি পাবে, একই সাথে বিভিন্ন ধরনের যে নদী প্রোটেকশনের যে কাজগুলো হবে, তাতে করে এই জেলেদের যে বিষয়টা, এই বিষয়টা তারা প্রাধান্য পাবে এবং তারা উপকৃত হবে। বিগত সরকারের সময়ে বহুবার তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে রূপ নেয়নি। তবে জুলাই 24 পরবর্তীতে তিস্তা নদী রক্ষার আন্দোলন বেশ জোরদার হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কয়েক দফায় সময় পার হলেও সুনামগঞ্জের বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় এখনো অরক্ষিত বেশ কিছু হাওরের বড় ফসল। কাগজে কলমে কাজ প্রায় শেষ, এমন দাবি পানি উন্নয়ন বোর্ডের। তবে বাস্তবতা ভিন্ন। নিয়ম অনুযায়ী বাঁধের কাজ না হওয়ায় বৃষ্টিপাত শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল হানির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন হাওর পাড়ের কৃষকরা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রতি বছরের মতো চলতি বছরেও সুনামগঞ্জের 53টি হাওরে 588 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। দ্বিতীয় দফায় বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ শেষ না হওয়ায় শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা। যতটুকু কাজ শেষ হয়েছে তাতেও রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ। পাহাড়ি নদীর নিকটবর্তী হওয়ায় এসব বাঁধগুলো টেকসই হওয়ার কথা থাকলেও বালি মাটি দিয়ে সম্পন্নের অভিযোগ উঠেছে 35, 36, 42 ও 43 নং পিআইসি সহ বেশ কিছু বাঁধের কাজ। ফলে সামান্য বৃষ্টি হলেই বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায়, এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটার আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। রাস্তা আনছে কথা সত্য, কিন্তু যারা রাস্তা দিছে এরার কিন্তু 1% জায়গা ওইখানে নাই। রাস্তার কাজ আপনার যতটুকু ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত এটা স্লুপের, কিন্তু বর্তমানে স্লুপও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব। তারা কই থেকে জানি আইসে, এটা তারা একটা প্রজেক্ট পাইছে। আমরা প্রথম শুনছি যে সফর আলী মিয়াকে সভাপতি করা হয়েছে, এখন শুনি সভাপতি বাড়া নাই। মানে বদলে এবার কারে সভাপতি বানাইছে, তারা কারেতে কমিটি করছে তারাই জানে একমাত্র। একটা বস্তা নাই ভোট, যখন যে বস্তা দিবার কথা 5-3 বস্তা আইছে, একটা বস্তা দিয়েছে না। দোয়ারাবাজার উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে বালি দিয়ে বাঁধ নির্মাণের সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কিছু কিছু পিআইসিতে বালু দ্বারা বাঁধ নির্মাণ করছে, এটা পরিদর্শনকালে দেখতে পাই। আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধে কৃষকের স্বার্থে সুষ্ঠুভাবে বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের আরো কঠোর নজরদারির দাবি ভুক্তভোগী কৃষকদের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে মাই টিভি বিশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মান ও ভাব গাম্ভীর্য প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে শহীদ মিনারে বেদি ও আঙিনা পরিণত হয়েছে বিবেক বর্জিত এক শ্রেণীর মানুষের আড্ডাস্থলে। এ অবস্থায় স্থায়ী সমাধানে প্রয়োজনীয় নিরাপত্তা ও শহীদ মিনার এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। শুধুমাত্র 21 এলেই বাঙালি জাতির মনে পড়ে যায় 52 ভাষা শহীদদের কথা। মধ্যরাতেই শহীদ মিনারের বেদি ভরে যায় ফুলে ফুলে। আর 21 পার হলে এর রূপ যায় পাল্টে, পরিণত হয় এক শ্রেণীর বিবেকহীন মানুষের আড্ডার কেন্দ্রবিন্দুতে।
পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মৃতিসৌধ নিয়মিত তদারকি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম বাঙালির অহংকার শহীদ মিনার। ঐতিহ্য আমাদের এটা, আমরা বাংলাদেশের মানুষ তো আমরা ভাষার জন্য আমাদের জীবন দিছি। সেই শহীদ মিনারে আপনি এই সম্মান জানান কি জুতো পায়ে দিয়ে? না, এটা আসলে কিন্তু অনেক ভুল হয়ে গেছে। এটা শহীদ মিনারে বেদিতে জুতো পায়ে দিয়ে আসছে, এটা কেমন ভালোবাসা, কেমন সম্মান? না, এখন তো কিভাবে আসছি, এই উপরে আসছি তো করে চলে আসা হয়েছে। ওইখানে বসে স্মোকিং করে, মাদকও বিক্রি হয়। অথচ হাইকোর্টের নির্দেশকে অমান্য করে শহীদ মিনারের বেদি ও আঙিনা যেন পরিণত হয়েছে বিবেক বর্জিত এক শ্রেণীর মানুষের আড্ডা স্থলে। ভাষা শহীদদের কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসেন। সম্মান দেন কেমন? জি, অনেক সম্মান। সেক্ষেত্রে আপনি ভাষা শহীদদেরকে একদম বেদিতে জুতা পায়ে দিয়ে আসলেন? এটার জন্য সরি। যে জুতা পায়ে আসা এটা ঠিক হয়নি আমাদের। আজকে জুতো পরে হয়ে গেছে ভুলবশত আর কি। এখানে সঠিক পরিচর্যা ও তদারকি না থাকার কারণে চলে শ্রদ্ধাহীনতার সংস্কৃতি। তাই কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণে এখনই সময় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এটি কি শুধুমাত্র নির্দিষ্ট দিন কেন্দ্রিক হওয়ার কথা কিনা, এটি তো সারা জাতির একটি সম্পদ, এটিকে সারা বছরই আমাদের যৌক্তিকভাবে ব্যবহার করা উচিত। ভাষা শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে শহীদ মিনারের বেদিতে কেউ যাতে জুতো পায়ে না ওঠে সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নিয়াজ আহমেদ খান। আমাদের সীমাবদ্ধতা অনেক, সম্পদের সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে। আমাদের পক্ষে সবার সহযোগিতা ছাড়া এই দায়িত্ব সারা বছর যদি পালন করা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু আমরা সচেতন আছি, আমাদের তরফ থেকে যদ্দূর সম্ভব অন্তত আমরা কিছুটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা দেখা। রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস পালন করার কারণে বছরে একবার শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় করা হয়ে থাকে ঘষা মাজা ও রঙের কাজ, আর বাকি পুরো বছরে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকার ফলে এর সৌন্দর্যহানি ঘটে অনেকাংশে। মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতি ধরে রাখতে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের যথার্থ সম্মান রক্ষার্থে এখনই সময় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, আর তা না হলে অবহেলা আর অশ্রদ্ধায় বিষাক্ত সংস্কৃতি ছড়িয়ে পড়বে পুরো জাতির মাঝে, এমনকি নতুন প্রজন্মের মাঝেও, এমনটাই মনে করছেন সচেতন জনতা। জাহিদ আহমেদ বাবু, কেন্দ্রীয় শহীদ মিনার, মাই টিভি, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনগত রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এবারে গ্রাম বাংলার খবর। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, আসিয়া হত্যার বিচার যদি নিশ্চিত না করা হয় বাংলাদেশের জনগণ আবার রাজপথে নামবে। বুধবার মাগুরার সীমাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তা না হলে এদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চীন থেকে ফিরে তার ১ নম্বর দায়িত্ব হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বুধবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া গণ অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তকির আহমেদ সহ অন্যান্যরা। নিষিদ্ধ যদি আপনারা না করেন তাহলে বাংলাদেশের জনগণ
এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কালকিনি থানা, উপজেলা বিএনপি, কালকিনি প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে কালকিনি কলেজ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও কালকিনি থানার ওসি KM সোহেল রানা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান। পরে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম সহ অনেকেই। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার ওয়াইল এলাকাবাসীর উদ্যোগে এক ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ বিকেলে ওয়াইল গ্রামে ঘোড় দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। দৌলতপুর উপজেলা যুবদল এর সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ খন্দকার নুরুল হোসেন ল কলেজের সভাপতি, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হামিদ পবন। যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনে ধনবাড়ি উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ধনবাড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে সকল মহান বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর রিপোর্টার্স ক্লাবের আজীবন সদস্য, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রংপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য মশিউর রহমান, আজীবন সদস্য কামরুল ইসলাম ভরসা, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, ক্লাবের সহ সভাপতি মাইটিভি রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান সহ ক্লাবের সকল সদস্যগণ। ধামরাই পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ রোমান শিকদারের সভাপতিত্বে ও ধামরাই পৌর যুবদল নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক সহ উপস্থিত ছিলেন পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শ্রমিক মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ। কাজী সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক জোনায়েদ হাসান, প্রচার সম্পাদক রোকন উদ্দিন,
পৌর শাখা আবির শাখাওয়াত হোসাইন, হাফেজ কাউসার আহমেদ সহ আরও অনেকে। গাজীপুরের কাপাসিয়া তরগাঁও ইউনিয়নের দিগদা দারুল ফাজিল মাদ্রাসার মাঠে সোলাস ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যপণ্য সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শেফাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। এ সময় উপস্থিত ছিলেন রায়েত ইউনিয়নের জামায়াতের আমির মোহাম্মদ মনির হোসেন, তরগাঁও ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা সফিউল্লাহ সহ আরও অনেকে।